ব্যক্তি তো নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যে থাকতেই পারে। ফলে একটা রেগুলেশনস আছে কিনা, একটা রিপোর্টার কী কী রিপোর্ট দেখাতে পারবে আর কী কী দেখাতে পারবে না, সেইটার বিষয়ে আগে সুনির্দিষ্ট একটা নীতিমালা থাকা দরকার। সেই নীতিমালা থাকলেই কিন্তু ওই ব্যক্তি কোনটা লঙ্ঘন করলেন আর কোনটা লঙ্ঘন করলেন না সেই প্রশ্নটা দেখা যায়। যদি সেইটার প্রপার নীতিমালা না থাকে তাহলে উনি তার কাণ্ডজ্ঞানের, তার বিচারবোধের যেটা দেখানো প্রয়োজন সেটাই সে দেখিয়ে বসবে। সেটা হয়তো সাধারণ মানদণ্ডে, এখন যেমন ভিকটিমের চেহারা ব্লার করা হয়, কিছুদিন আগ পর্যন্ত তো সমস্ত বিভৎস চেহারাগুলো দেখানো হতো এবং সেটার ক্ষেত্রে নীতিমালা ছিল না, অথবা এই আওয়াজটা ঠিকমতো ওঠেনি। ফলে আমার মনে হয় যে রেগুলেশনসের জায়গাটা থাকা দরকার, এবং সেই জায়গার মেনটেনেন্স ঠিকমতো হলো কিনা, কি বলে যে সেটা মান্য করা হলো কিনা, সেটার জন্যই প্রেস কাউন্সিলটা খুব গুরুত্বপূর্ণ। নাগরিকের দিক থেকে, ব্যক্তির দিক থেকে অধিকার ক্ষুণ্ণ হতে পারে, কারণ সাংবাদিকরাও নানা ধরনের পক্ষপাত দুষ্ট হয়ে ব্যক্তির বিরুদ্ধে নানাভাবে প্ররোচিত হয়ে লেনদেনের মধ্যে দিয়ে অনেক কিছু ঘটাতে পারেন। সেটা যে ঘটিয়েছেন তার বহু উদাহরণ এর মধ্যেই তৈরি হয়েছে। কাজেই সেই জায়গা থেকে প্রেস কাউন্সিলকে কিভাবে শক্তিশালী করা যায়, এই একটু আগে মাহবুব মোর্শেদ বললেন, প্রেস কাউন্সিলে ওই ধরনের বিচারিক জায়গা থাকতে পারতে হবে, যেটা ওখানে সলিউশন হবে না, সেটা ফার্দার কোর্টে যাবে, কিন্তু ওইখানে একটা সমাধান হওয়ার মতো ক্ষমতা প্রেস কাউন্সিলের থাকা দরকার, এবং নাগরিক সেখানে যেতে পারেন সেই পথটা সহজ করা দরকার। ঠিক একইভাবে আবার সাংবাদিকের অধিকার হচ্ছে, আমি মনে করি, সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। ওইখানেও একটা দ্বন্দ্ব আছে। যারা ইনভেস্ট করেন তারা তো ব্যবসা করার জন্যই করবেন, তো তিনি যদি দেখেন যে এটা ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছে না, তো তাহলে সেটা কি বলা যায় যে এক ধরনের ফিলান্থ্রপি হিসাবে দীর্ঘকাল ধরে চালিয়েই যাবেন, এরকম হয়তো দু একজন ব্যক্তি থাকতে পারেন, কিন্তু এটা সাধারণ নিয়ম হওয়ার কথা না। ফলে ইনভেস্টমেন্ট সেটা থাকবে, আর ইনভেস্টমেন্ট যখন থাকবে তখন তার সাথে স্বাধীন সাংবাদিকতার একটা কোনো না কোনো পর্যায়ের দ্বন্দ্ব সৃষ্টি হবেই, এটা একেবারে মেটানোর কোনো সুযোগ নেই। এখন সেই ক্ষেত্রে দুটো জায়গা কি হতে পারে, একটা হতে পারে মিডিয়া মিনস এডিটার্স মিডিয়া, মানে এডিটার ইন বোথ ওয়ে, যারা সংবাদ মাধ্যম মানে প্রিন্ট মিডিয়ার এডিটার, কিংবা যারা কি বলে টেলিভিশন কিংবা এই সমস্ত মিডিয়ারও এডিটার। এটাই হওয়ার কথা ছিল। এস এম আলীর উদাহরণ দেওয়া হয়েছে, এটা থেকেই এসেছিল যে আমাদের এখানে এডিটারের পত্রিকা মানে তো এডিটারের পত্রিকা, এটা কে মালিক এটা তো দেখার আসলে জায়গা ছিল না। কিন্তু ধীরে ধীরে মালিকের ক্ষমতা, মালিকের ব্যবসায়িক স্বার্থ, সেই অনুযায়ী রিপোর্ট, সেই অনুযায়ী একটা পক্ষকে আক্রমণ করা, নিজের সব দোষ ঢেকে ফেলা, এই সমস্ত কিছু মানে অন্যায়কে ঢাকার জন্য একটা মিডিয়া খোলা হচ্ছে, অথবা তার ডিফেন্সে মিডিয়া খোলা হচ্ছে। এটাই বাংলাদেশে গত 15 বছরে, আগেও ছিল, বাট নতুন করে দেখা গেছে দু একটা গ্রুপের নামও করা যেতে পারে। তো সুতরাং সেই জায়গা থেকে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতাকে এবং তাদের চাকরির নিরাপত্তাকে নিশ্চয়তা দেওয়া, যেটা একেবারেই গত 15 বছরে নাই হয়ে গেছে। যখন তখন যাকে তাকে ছাঁটাই, যখন তখন তাদের ওয়েজ বোর্ড, বেতন ইত্যাদি, এবং তাদের বিরুদ্ধে মামলা করার যে সমস্ত কায়দা কানুন তৈরি করা হয়েছে, এগুলো বন্ধ করার ক্ষেত্রে এই নতুন সংস্কার কমিশন একেবারে খুবই, মানে যাকে বলে যে অধিকারের যে সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। গ্যারান্টিটা থাকা, মানে সুরক্ষা থাকা, গ্যারান্টি বলতে আমি প্রোটেকশনের জায়গাটা থাকা, সেইটাকে নিশ্চিত করা দরকার। কারণ ওইটা সাংবাদিকের স্বাধীনতা ছাড়া তার আত্মমর্যাদা বোধ রক্ষা করতে তিনি পারছেন, সেটা তার বেতনের দিক থেকে হোক, টিকে থাকার দিক থেকে হোক, নানান জায়গা থেকে হোক। এই আত্মমর্যাদা বোধ রক্ষা করার জায়গাটা না থাকলে আমরা ওই রকম সাংবাদিক পাবো না, যারা ক্ষমতার দাপটের মুখে গিয়েও প্রশ্ন করতে পারবে, ক্ষমতার দাপট তাকে ভয় দেখাচ্ছে, তারপরেও তিনি তার নিজের জায়গাটা রাখতে পারছেন। অন্তত আইনি দিক থেকে তার ওই প্রোটেকশনের নিশ্চয়তা থাকা দরকার। বাকিটা তো সমাজ এবং ক্ষমতার ভারসাম্য করবে। ডেমোক্রেসি মানেই পাওয়ার ব্যালেন্স, ক্ষমতাও থাকবে, ক্ষমতাকে চ্যালেঞ্জ করাও থাকতে হবে। ক্ষমতা তো থাকতে হবে, কারণ ক্ষমতা কেউ না কেউ প্রয়োগ করবে, জনগণের পক্ষে কোনো না কোনো প্রতিনিধি ক্ষমতা প্রয়োগ করবে, এটা হচ্ছে ডেমোক্রেসির নিয়ম। কিন্তু সেই ক্ষমতা আনচ্যালেঞ্জ না, আনক্রিটিক্যাল না, আনঅ্যাকাউন্টেবল না, সেইটার জন্য প্রাতিষ্ঠানিক আয়োজন এবং আইন সুরক্ষা সেটা থাকতে হবে। এবং সাংবাদিক সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রের অঙ্গ, যেটা চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু আমি মনে করি অত স্তম্ভটম্ব নাম না দিয়ে, মানে এটা একটা মানে অপরিহার্য অঙ্গ। মালিকদেরকে কিভাবে আটকানো যায়, একটু আগে আমি ডক্টর শামীম রেজার সাথে কথা বলছিলাম যে মালিকদের আটকানোর ব্যাপারে একক মালিকানা ব্যাপারে কোনো নতুন জায়গায় আসা যায় কিনা, মানে একটা মিডিয়ার মালিক একজন, ওয়ান ইনভেস্টর বন্ধ করা যায় কিনা।
এইখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 50%-এর নিচে মানে কারো শেয়ার 50%-এর উপরে যেতে পারবে না, এইরকম জায়গাও নীতিমালা করা যায় মানে অর্থাৎ ওয়ান মিডিয়া মিনস একটা কংগ্লোমারেটস হতে হবে এবং কারোরই শেয়ার 50%-এর উপরে যেতে পারবে না। একজন তো মালিক থাকে না, আসলে অনেক মালিক থাকে, মানে একটা কর্পোরেট হাউসে 5-7 জন দরকার না, এটা থাকে কিন্তু আবার কোনো কোনো জায়গায় একজনও মালিক আছে। আপনি এক কোম্পানির 5টা মিডিয়া আছে, আচ্ছা এটা আলোচনা করে আচ্ছা যাই হোক, আমি কথাটা একটু জাস্ট বললাম প্রস্তাবনা আকারে যে এইটাও একটা জায়গা হতে পারে কিনা যে মালিকানার পার্সেন্টেজ এবং নির্ধারণ চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গায় আসা। মিরাজ আহমেদ চৌধুরী যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন কিন্তু আমার কাছে একটু বেশ সংকট মানে আলোচনার বিষয় মনে করি যে আসলে মিডিয়াতে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আসবে কিনা। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আসা মানে তো ইন্টারন্যাশনাল ইন্টারেস্টও আসা। মিডিয়া ন্যাশনাল সভারেন্টির গুরুত্বপূর্ণ অংশ কিনা এটা তো আমাদের মানে ভাবতে হবে। আমাদের ন্যাশনাল মিডিয়া যদি ইন্টারন্যাশনাল মানে ইন্টারেস্ট সার্ভ করতে থাকে এবং সেইখানে যদি কম্পিটিশনে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ক্যাপিটালের অনেক সক্ষমতা থাকবে, সাংবাদিক বেতন সমস্ত দিক থেকে তার ডমিনেশন দ্রুত তৈরি থাকবে এবং সেইটা একটা দেশের সভারেন্টির সাথে কোনো সাংঘর্ষিক হবে কিনা সেটা সিরিয়াসলি ভাবতে হবে। সে কারণে আমি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের ব্যাপারে এত ইয়ের জায়গা না, বরং লোকাল ইনভেস্টমেন্টেরই সেইটার অ্যাকাউন্টেবিলিটি সেইখানে সাংবাদিকদের ক্ষেত্রে তার যে সুরক্ষা এবং যেটা বললেন 10,000 টাকা নিশ্চয়ই আমাদের ট্যালেন্টেড লোকজনকে আমরা ধরে রাখতে পারবো না, সুতরাং ওই জায়গা নিশ্চিত করা দরকার। কারণ সাংবাদিকতা এমন একটা জায়গা যে ট্যালেন্টেড লোক ছাড়া হবে না। এখানে যে কথাগুলো বলা হয়েছে মানে আইন করা আইন যেগুলো কালো আইন যেগুলো কিংবা নিপীড়নমূলক আইন কিংবা ঝুঁকি তৈরি হচ্ছে, লেখার স্বাধীনতা সংকট হচ্ছে, আমাদের নানান ধরনের মানে ইন্টারেস্ট লাইসেন্স, এই সমস্ত প্রশ্নগুলো আমি একমত, মানে এগুলো আসলে আমি আর বাড়াচ্ছি না। শুধুমাত্র আদালত অবমাননার জায়গাটা নিয়ে সুনির্দিষ্টভাবে একটা কথা বলা দরকার যে আদালত অবমাননার নামে আমাদের রাজনীতি থেকে শুরু করে সাংবাদিকতা থেকে শুরু করে সব জায়গাতেই ইয়ে করা হচ্ছে। এটা একটা কলোনিয়াল লেগেসি যে আদালত অবমাননা। খোদ ইংল্যান্ডে আদালত অবমাননার বিষয়গুলো অনেক আগেই নানাভাবে ভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু আমাদের এখানে এখনও আদালত অবমাননার নামে নানান কিছু করা হয়। এখন ধরেন কিছুদিন আগে আদালত অবমাননা আদালতের আদেশ যেগুলো ভালো আদেশ মানে সেইটা নির্বাহী বিভাগ ভেঙে ফেলতে মানে মান্য করছে না, লঙ্ঘন করছে, সেটার জন্য কিন্তু কোনো শাস্তি হচ্ছে না, কিন্তু আদালত নির্দেশ অবমাননার জন্য সংবাদ মাধ্যমকে জরিমানা, হুমকি, নানান ধরনের শাসন করা হচ্ছে। সেটা নিউজ আমি এখনই আপনাদের দেখাতে পারি, এই বিষয়গুলোতে নিউজ আছে। তো সুতরাং এইটা আদালত অবমাননার যে আইনটা আছে এইটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে কতটা কার্যকর হবে, সংবাদ মাধ্যম কর্মীরা আদালতের রায়কে ক্রিটিক করতে পারবেন কিনা, আদালতের রায় ক্রিটিক করলেই তাকে আবার মানে গলা টিপে ধরা হবে কিনা কিংবা তার উপরে হুমকি আসবে কিনা, সেটা খুব জরুরি। কেননা আদালতও তো নানাভাবে ব্যবহৃত হতে পারে। আমাদের বিবেচনা এইটুকু যে ডেমোক্রেসি মানে হচ্ছে ক্ষমতাকে নানানভাবে চ্যালেঞ্জের মধ্যে রাখা। যেহেতু ক্ষমতা থাকবেই এবং ক্ষমতা প্রয়োগ করাই গণতান্ত্রিক শাসন পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে পিপল হচ্ছে পাওয়ার সেন্টার, পিপলের রিপ্রেজেন্টেটিভ ক্ষমতার দায়িত্ব পাবে এবং সে সেটা প্রয়োগ ঘটাবে। এটা নিয়ে ডেমোক্রেসিতেই বড় প্রশ্ন আছে যে এই যে জনগণের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থাটা এটা ইটসেলফ ডেমোক্রেসি রক্ষা করার জন্য, জনগণের স্বার্থ রক্ষার জন্য যথেষ্ট ভালো পদ্ধতি কিনা। ডিরেক্ট ডেমোক্রেসির যারা পক্ষপাতী তারা এই ধরনের সমালোচনা করেন যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র জনগণের স্বার্থকে ক্রমাগত সংকুচিত করে নানান দিক থেকে। এই প্রতিনিধিত্বটা যথার্থভাবে হয় না, এমনভাবে প্রতিনিধিত্ব আদায় করে ফেলা হয় যেখানে জনগণ প্রভুত্বের অধীনে চলে যান। সেই ক্ষেত্রে এই সমালোচনা আছে, কিন্তু আমি আবার বলছি যে এখন পর্যন্ত যেহেতু আমরা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় আছি, শেষ করছি আমি এটা বলি যে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা দায়িত্ব জনগণের প্রতিনিধিরাই পাবেন এবং ক্ষমতা পরিচালনা করবেন, কিন্তু সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার, তাকে একটা জবাবদিহিতার অধীনে রাখার বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো কাজ করবে। তার মধ্যকার ক্ষমতার ভারসাম্য, যেমন আদালত এবং গণমাধ্যমের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এটাও খুব জরুরি। না হলে এই ধরনের জায়গাতে সাংবাদিকরা নানান রকম শৃঙ্খলের মধ্যে আটকাতে থাকবেন।